ইয়োর জনি প্রেজেন্টিং তাণ্ডব। এটি সদ্য মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের অ্যাকশন থ্রিলার সিনেমা। রায়হান রাফি পরিচালিত এই তাণ্ডব সিনেমার নির্মাণে খরচ হয়েছে বাংলাদেশি প্রায় 10 কোটি টাকা। ইতিমধ্যে এই সিনেমাটি ব্লকবাস্টার তকমা পেয়ে গেছে। তো আজকে আমি এই তাণ্ডব সিনেমার সম্পূর্ণ এক্সপ্লেন করব। সিনেমার শুরুতে একটা নিউজ ব্রডকাস্ট করা হয়, যে নিউজটা শুনে একটা মাস্ক পরা ব্যক্তি খুশিতে নাচছিল। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে দেখানো হয়, যে একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিল। তখনই সেই নিউজ চ্যানেলের সামনে একটি বাস এসে থামে। সেই বাসের সবাই মাস্ক পরেছিল। তারা বাস থেকে নেমে নিউজ চ্যানেলের সামনে থাকা সকল পুলিশদেরকে মেরে ভেতরে ঢুকে পড়ে। তারপর সেখানে ঢুকে একটা মাস্ক পরা ব্যক্তি বিদ্যুৎ মন্ত্রীকে গুলি করে, কিন্তু সে এখনো জীবিত ছিল। তখন সেই মাস্ক পরা ব্যক্তিদের লিডার ক্যামেরার সামনে এসে মাস্ক খোলে, আর সেখানেই মেগাস্টার শাকিব খানের প্রথম লুক সামনে আসে এবং সে বলে, এখন থেকে তাণ্ডব শুরু হবে। বিদ্যুৎ মন্ত্রীর উপর হামলার খবর খুব দ্রুত সব জায়গাতে ছড়িয়ে পড়ে। পুলিশ এই হামলাকারীদের ধরতে সমস্ত ফোর্স নামিয়ে দেয়। সেখানে সোয়াট টিমের অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় FS নাইমকে। এই ব্যক্তিকে আপনারা চেনেন? সত্যি বলতে আমিও চিনতাম না, এই সিনেমার মাধ্যমেই চিনলাম। তো যাই হোক, এদিকে শাকিব খান আবহাওয়া রিপোর্টারকে একটা নিউজ করতে বলে। সেখানে বলা হয়, আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন সংঘটিত হয়েছে। দেশ জুড়ে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দেশের সকল পুলিশ স্টেশনকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সকল দেশবাসীর যে যেখানে আছেন সেখানে নিরাপদ আশ্রয় গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে। তখন সোয়াট টিমের অফিসার FS নাইম হামলাকারীদের আত্মসমর্পণ করতে বলে। তখন শাকিব খান বলেন, 1 ঘন্টার মধ্যে তার কাছে আইজি, ধর্মমন্ত্রী এবং একজন বড় ব্যবসায়ীকে তার হাতে তুলে দিতে হবে। তাহলে সে বিদ্যুৎ মন্ত্রী এবং নিউজ চ্যানেলের সবাইকে ছেড়ে দেবে। আর যদি এমনটা না করা হয় তাহলে আমি সবাইকে মেরে ফেলবো এবং আপনাদেরকে একটা ডেমো দেখাই। এটা বলে সে একটা বোমা ব্লাস্ট করে। তখন সেখানে একটা সৎ এবং সাহসী অফিসার সারাকে ডাকা হয়, যেই ক্যারেক্টার প্লে করেছেন জয়া আন্টি, জয়া আহসান। সারা আইজি, ধর্মমন্ত্রী এবং সেই ব্যবসায়ীকে নিয়ে নিউজ চ্যানেলের ভেতরে শাকিব খানের কাছে যায়। তখন সারা শাকিব খানের কাছে জানতে চায়, আপনি কেন সবাইকে আটকে রেখেছেন, কেন এসব করছেন, আর কি চান আপনি? তখন শাকিব খান একটি লাইভ চালু করেন এবং বলে, আমি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। তখন জয়া আন্টি বলে, জয়া হাসান বলে, যে নিজেই আইন মানে না সে কিভাবে দেশে সুশাসন চায়। তখন শাকিব খান বলেন, অনেক সময় শয়তানকে শাস্তি দিতে নিজেকেই শয়তান হতে হয়। সারা বলে, আপনি কে আর কেন শাস্তি দিতে চান? তখন শাকিব খান বলে, সবকিছু জানতে হলে আগে স্বাধীনকে জানতে হবে, আর এর মাধ্যমেই আমরা জানতে পারি শাকিব খানের নাম স্বাধীন। তখন সিন চলে যায় 8 বছর পেছনে। স্বাধীনের কাছে তার গার্লফ্রেন্ড নিশাত এসে বলে, তুমি কি আমার বাবার কাছে আমাদের সম্পর্কের কথা বলবে না? বাবা আমার জন্য ছেলে দেখছে। স্বাধীন বলে, 20 বার ইন্টারভিউ দিয়েছি, কিছুই তো হচ্ছে না। কোন মুখে আমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো? এভাবে বেকার অবস্থায় তোমার বাবার সামনে গিয়ে আমাদের সম্পর্কের কথা আমি বলতে পারবো না। নিশাত বলে, ঠিক আছে, তোমার বলতে হবে না, আমার বিয়ে হয়ে যাক বাবার পছন্দ করা ছেলের সাথে। স্বাধীন বলে, তুমি এমন কথা কেন বলছো? স্বাধীন পরের দিন নিশাতের বাবার কাছে তাদের সম্পর্কের কথা জানায়। নিশাতের বাবা জানতে চায়, তুমি কি করো? স্বাধীন বলে, সে চাকরির চেষ্টা করছে। ঠিক আছে, তোমাকে 2 মাসের সময় দিলাম। এই 2 মাসে যদি তুমি কোনো চাকরি জোগাড় করতে পারো তাহলে নিশাতকে তোমার সঙ্গে বিয়ে দেব, না হলে আমি নিশাতকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব। এরপর স্বাধীন একের পর এক চাকরির জন্য চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সে যেই চাকরির জন্য যায় না কেন তার কাছে অনেক টাকা ঘুষ চাওয়া হয়। তখন স্বাধীন তার বাবার কাছে গিয়ে বলে, যে বাবা, তুমি ঘুষ দিয়ে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। কিন্তু স্বাধীনের বাবা ছিল একজন সৎ লোক। সে বলে, তোকে কষ্ট করে পড়াশোনা করিয়েছি, ঘুষ দিয়ে চাকরির কোনো প্রশ্নই আসে না, তুই নিজের যোগ্যতায় চাকরি পাবি। তখন স্বাধীন রেগে গিয়ে বলে, এখন চাচা মামার পাওয়ার এবং টাকা না থাকলে চাকরি পাওয়া যায় না। এদিকে নিশাতের বাবার দেওয়া সময়ের মধ্যে 1 মাস অলরেডি চলে গেছে। স্বাধীনের হাতে আছে আর 1 মাস, তাই সে ঢাকা চলে আসে। ঢাকায় এসে স্বাধীন বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ করতে থাকে। এর মাঝে স্বাধীনের কাছে একটা ফোন আসে। অপর পাশ থেকে বলা হয় যে তার চাকরিটা হয়ে গেছে। এটা শুনে স্বাধীন অনেক খুশি হয়ে যায় এবং সে এই কথা নিশাতকে ফোন করে জানিয়ে দেয় এবং এখানেই শুরু হয় লিচুর বাগানে গান। সত্যি বলতে এই গানটা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এই কথা নিশাত তার বাবাকেও জানিয়ে দেয়। তো পরের দিন যখন স্বাধীন চাকরিতে জয়েন করার জন্য অফিসে যায় তখন তাকে বলা হয় যে চাকরিটা সে পায়নি, চাকরিটা পেয়েছে অন্য একজন। ভুলে তার কাছে মেইল চলে গিয়েছিল। স্বাধীন তখন সেই অফিসের মালিকের হাত পা ধরে বলে, চাকরিটা আমার অনেক দরকার স্যার, প্লিজ আমাকে চাকরিটা
দিয়ে দিন, কিন্তু অফিসের মালিক তাকে অফিস থেকে বের করে দেয়। আসলে তারা টাকা খেয়ে চাকরিটা অন্য আরেকজনকে দিয়ে দিয়েছিল। তো স্বাধীন অনেক কান্না করতে থাকে এবং সে নিশাতকে ফোন করে এটা জানানোর জন্য, কিন্তু নিশাতের বাবা ফোন ধরে আর সে বলে যে তারা বিয়ের জন্য সব আয়োজন করে ফেলেছে এবং তারা স্বাধীনের আসার অপেক্ষা করছে। এই কথা শুনে স্বাধীন তাদের কিছুই বলতে পারে না। স্বাধীন হতাশ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ফেরার পথে স্বাধীনকে পুলিশকে গ্রেফতার করে আর বলে সে যেই অফিসে চাকরির জন্য গিয়েছিল, চাকরি না পাওয়ায় সে অফিসের মালিককে খুন করেছে। কিন্তু স্বাধীন বলে, স্যার আমি নির্দোষ, আমি কিছুই করিনি। কিন্তু কেউ স্বাধীনের কথা শোনে না। তারা স্বাধীনকে থানায় নিয়ে যায় এবং সেখান থেকে একটা গোপন আয়রন সেলে নিয়ে যায়, যেখানে আরো কয়েদিদের আটকে রাখা হয়েছিল। তো সেখানে স্বাধীনকে অনেক টর্চার করা হয় যেন সে স্বীকার করে সেই খুন করেছে, কিন্তু স্বাধীন কিছুতেই স্বীকার করে না। স্বাধীন বারবার বলছিল, স্যার আমি নির্দোষ, আমি কিছুই করিনি। আর স্বাধীনের এই খবর জানার পর নিশাত সুইসাইড করে এবং স্বাধীনের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। স্টোরি এখন প্রেজেন্টে আসে। তখন সারা স্বাধীনকে জিজ্ঞেস করে, আপনি তো বললেন আপনাকে গোপন কারাগারে রাখা হয়েছিল, তাহলে আপনি কিভাবে আপনার বাবা এবং নিশাতের খবর জানতে পারলেন? স্বাধীন আবারও বলতে শুরু করে, যখন সে আয়রন সেলে ছিল তখন তার উপর অনেক টর্চার করা হয় এবং এক পর্যায়ে সেই আয়রন সেলের হেড ইনচার্জ স্বাধীনকে ল্যাপটপে দেখায় যে তার বাবাকে তারা কিভাবে মেরে ফেলেছে এবং তার গার্লফ্রেন্ডও করে নিয়েছে। স্বাধীন বলে, ভালোবাসার মানুষ এবং নিজের বাবাকে হারিয়ে সে এক হিংস্র শয়তানে পরিণত হয়েছিল। সে সেই কারাগারের সবাইকে মেরে ফেলে এবং সেই কারাগারে তার মতো যত লোক ছিল তাদের সবাইকে মুক্ত করে দেয় এবং আসল অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য একটা গ্রুপ তৈরি করে। এরপর সারা জানতে পারে আইজি, ধর্মমন্ত্রী এবং এই ব্যবসায়ী শুধুমাত্র স্বাধীনকেই নয়, স্বাধীনের মতো আরো অনেককেই এভাবে দোষী বানিয়ে সেই কারাগারে নিয়ে অত্যাচার করেছে। সারা মন্ত্রী এবং সেই ব্যবসায়ীকে জিজ্ঞেস করে স্বাধীন যেটা বলছে সেটা কি সত্যি। তারা অস্বীকার করে, কিন্তু স্বাধীন আগেই তাদের লোকেদের তাদের পরিবারের কাছে পাঠিয়েছিল। পরিবারের লোকেদের যেন কিছু না হয় সেই ভয়ে মন্ত্রী সবকিছু স্বীকার করে। এখন আসে সিনেমার মেইন প্লট, যে কেন আসলে স্বাধীনকে মিথ্যা মামলায় আটক করা হয়েছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সিয়ামকে। সিয়াম হচ্ছে সেই ব্যবসায়ীর ছেলে। সিয়ামের বাবা সিয়ামকে বলে যে তার আজকে বিদেশি একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, সে যেন ফ্রেশ হয়ে মিটিং এ জয়েন করে। তো সিয়াম তখন ওয়াশরুমে যায়। তখন একজন লোকের সঙ্গে সিয়ামের কথা কাটাকাটি হয়। সিয়াম সেই লোকটিকে সেখানেই মেরে ফেলে। তো সিয়াম যখন বাইরে আসে তখন তার বাবাকে জিজ্ঞেস করে কোথায় সেই লোক। সিয়ামের বাবা বলে সে তো ওয়াশরুমে গেছে। তখন সিয়াম বলে সেই লোকটি কি কালো কোট পরা ছিল? সিয়ামের বাবা বলে হ্যাঁ। তখন সিয়ামের এক্সপ্রেশন এমন, ওহো মিস্টেক, আমি তো তাকে মেরে ফেলেছি। সিয়ামের বাবা এটা শুনে চমকে যায়। এটা তুমি কি করেছো? আচ্ছা তুমি কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যাও, আমি এই বিষয়টা দেখছি। তো সিয়ামের বাবা আইজি এবং ধর্মমন্ত্রী সহ আরো কয়েকজনের সঙ্গে প্রায় ৩,০০০ কোটি টাকার একটা ডিল করে, যার বিনিময়ে সিয়ামের এই খুনটা চাপা দিতে হবে। তখন আইজি খবর পায় কয়েকদিন আগে সেই অফিসের মালিকের কাছে স্বাধীন নামের একটি ছেলে চাকরির জন্য আসে, কিন্তু সে তাকে চাকরি না দিয়ে অফিস থেকে বের করে দেয় এবং সিয়াম সেই লোকটিকে যেখানে মেরেছিল সেই লোকেশনের আশেপাশে স্বাধীনকে বসে থাকতে দেখা যায় এবং এইসবের উপর ভিত্তি করে এই ছেলেটাকে ফাঁসিয়ে দেওয়া যাবে। তখন সিয়ামের বাবা আইজি এবং ধর্মমন্ত্রী স্বাধীনকে ফাঁসিয়ে দেয়। তো লাইভে মন্ত্রীর কথা শুনে দেশের সাধারণ মানুষ অনেক ক্ষেপে যায় এবং তারা সিয়ামের বাবা আইজি এবং ধর্মমন্ত্রীর শাস্তির জন্য রাস্তায় নেমে পড়ে। তারপর স্বাধীন তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এবং স্বাধীন জয়া আন্টিকে বলে, জয়া আহসানকে বলে আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চাই। কিন্তু সারা বলে কেননা আপনি তো এখন জনগণের কাছে হিরো, তাই আপনাকে এভাবে গ্রেফতার করলে জনগণ কিছুতেই মানবে না। স্বাধীন তখন নিচে নেমে আসে এবং জনগণকে সুন্দর একটি স্পিচ দেয়। স্বাধীন নিচে নেমে আসার পর বলে আজ আমি সত্যিই স্বাধীন, কারণ আমার সাথে যারা অন্যায় করেছে আমি তাদের সবার মুখোশ জাতির সামনে খুলে দিয়েছি, কিন্তু এদের মুখোশ খুলতে গিয়ে আমি যে অন্যায় করেছি আইন নিজের হাতে তুলে নিয়েছি। আমি চাই আমারও বিচার হোক, আমি চাই প্রত্যেকটা অন্যায়ের বিচার হোক, প্রত্যেকটা অবিচারের বিচার হোক, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আর তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আত্মসমর্পণ করব। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে তাদের কর্তব্য পালনে বাধা দেবেন না। আর একটা কথা, যেখানে অন্যায় দেখবেন, অবিচার দেখবেন, দুর্নীতি দেখবেন, সব সময় প্রতিবাদ করবেন, কারণ মনে রাখবেন আমি একা স্বাধীন নই, স্বাধীন আপনি, স্বাধীন আপনি, স্বাধীন আপনি। এটা একটা স্বাধীন দেশ, আমরা সবাই স্বাধীন। বিশ্বাস করেন সিনেমা হলে
যখন শাকিব খান এই ডায়লগটা বলে শরীরের মধ্যে গুজবাম্পস দিচ্ছিল। তো যাই হোক, এরপর পুলিশ স্বাধীনকে গ্রেফতার করে নিয়ে যায় আর এখান থেকে শুরু হয় সিনেমার আসল টুইস্ট। আসলে সারা এবং স্বাধীন আগে থেকেই এই প্ল্যানে যুক্ত ছিল। স্বাধীন কারাগার থেকে বেরিয়ে সর্বপ্রথম সারার কাছে গিয়েছিল, কারণ সারার ভাইও সেই কারাগারে বন্দী ছিল। সারার ভাইকেও তারা বিনা অপরাধে সেখানে আটকে রেখেছিল এবং মেরে ফেলেছে। তাই স্বাধীন আগে থেকেই সারার সঙ্গে প্ল্যান করেছিল কিভাবে তাদের শাস্তি দেবে। এরপর আমাদের রাস্তার দৃশ্য দেখানো হয় যেখানে স্বাধীনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তখনই রাস্তার মাঝে কয়েকজন পুলিশের গাড়ি থামিয়ে সমস্ত পুলিশকে মেরে স্বাধীনকে নিয়ে যায় এবং তখন পুলিশের হেডকোয়ার্টার থেকে সারাকে ফোন করে জানানো হয় যে স্বাধীন পালিয়েছে। সারা যখন হেডকোয়ার্টারে আসে তখন এই সিনেমার সব থেকে বড় টুইস্ট রিভিল হয়। পুলিশের একটা অফিসার এখানে রিভিল করে এতক্ষণ আমরা সহ দেশের মানুষ যাকে স্বাধীন ভাবছিল সে আসলে স্বাধীন নয়, তার নাম মিখাইল, মোস্ট ওয়ান্টেড মিখাইল। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। এছাড়াও আরো একটা অফিসার এমনটা জানায় যে বাংলাদেশ ব্যাংকের যত টাকা ছিল সব টাকা ডাকাতি হয়ে গেছে। এখানে রিভিল হয় শাকিব খানের একটা টিম টিভি হেডকোয়ার্টারে অ্যাটাক করেছে এবং আরেকটা টিম এটার সুযোগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সমস্ত টাকা ডাকাতি করেছে। সারা তখন রাগ এবং ক্ষোভ নিয়ে বলে এটার আমি শেষ দেখে ছাড়বো, আমি তাকে ছাড়বো না। এবং এরপর আসে আরো একটা টুইস্ট। এখানে এন্ট্রি নেয় আফরান নিশোর সুরঙ্গের মাসুদের ক্যারেক্টার। আপনারা নিশ্চয়ই সুরঙ্গ সিনেমাটি দেখেছেন, যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সুরঙ্গ সিনেমা তাণ্ডবের সঙ্গে সরাসরি কানেক্টেড। তো যাই হোক, সুরঙ্গ মাসুদের মাধ্যমে আমরা জানতে পারি আসলে সুরঙ্গ মাসুদ বাংলাদেশ ব্যাংক লুট করার জন্য অনেকদিন ধরেই প্ল্যান করছিল, কিন্তু তার টিমের কোনো একজন এই তথ্য ফাঁস করে দিয়েছে, যেই কারণে মিখাইল এবং তার টিম ব্যাংকের সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। এবং ঠিক তখনই মাসুদের ডায়লগের জবাবে শাকিব খানের মিডল ফিঙ্গার ওঠানো, ভাই এটা জাস্ট ওয়াও। এবং এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ওয়েল 2025 সালের মোস্ট কন্ট্রোভার্সিয়াল সিনেমা ছিল তাণ্ডব, কেননা এই সিনেমাটি রিলিজ হওয়ার আগে আফরান নিশোর ক্যামিও নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি করা হয়েছিল। পাশাপাশি তাণ্ডব সিনেমার একটা শকিং ফ্যাক্ট হচ্ছে দেশের সেরা মেগাস্টারের সিনেমা রিলিজের মাত্র 6 দিনের মাথায় পাইরেসি হয়ে যায়। অনেকেই এমনটা ধারণা করেছিল যে এই সিনেমাটি 100 কোটি কালেকশন করতে পারত, কিন্তু আনফরচুনেটলি সেটা আর কখনোই হবে না। তো যাই হোক, এটাই ছিল আমার প্রায় 1 বছর পরে প্রথম কোনো মুভি এক্সপ্লেন। তো কেমন লেগেছে আমার মুভি এক্সপ্লেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।